সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমি লড়ব। বেআইনি জমি ভরাট করা, পুকুর ভরাট করা, তোলাবাজি, এই ছোট ছোট ব্যবসাদারদের থেকে, অটো রিক্সাওয়ালা থেকে সবজি মাছ বিক্রেতা, তোলাবাজি আমি হাত গুড়িয়ে ভেঙে দেবো। 4 তারিখেও দেখবেন, হ্যাঁ খেলা হয়তো হবে, রেফারি বদলে যাবে। 90% পুলিশ তারা চাইছে পরিবর্তন হোক, তারা আর পারছে না। এদের এখন ওই অবস্থা, এত দৈন্যতা মার্ক্সবাদ লেনিনবাদের, যে আমিষ নিরামিষ, আমার গোপ, আমার শার্ট, আমার টি শার্ট, আমার গাড়ির নাম্বার, এই নিয়ে চর্চা করে। মার্ক্সবাদ লেনিনবাদ এখন একটা শতরূপবাদ হয়ে রয়ে গেছে। ওদের আত্মার শুভকামনা। নির্বাচনী প্রচারের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং যাকে নিয়ে বিতর্ক থেকে শুরু করে বিভিন্ন রকমের দাবি এক কথায় মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু সেই সমস্ত কিছুকে ধূলিসাৎ করে তিনি এগিয়ে গিয়েছেন, কারণ তিনি প্রমাণ করে দিয়েছেন বারবার তার কাজের মাধ্যমে যে দেশকে সেবা করার জন্য কোনো কিছুই বাধা হতে পারে না। তিনি আর কেউ নন, দীপাঞ্জন স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, সকলের আগে তো স্বাগত আপনাকে। একদম শেষ পর্যায়ের এই যে প্রচার, সেখানে এত বিপুল সংখ্যক সারা, কতটা আশাবাদী? দেখুন, আশাবাদী, এটা উত্তরপাড়া কোনো বিচ্ছিন্ন বদ্বীপ নয়। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে ঝড় উঠেছে, আমি নিশ্চিত আমি সেই সুনামি হয়ে সেটা দ্বিতীয় পর্যায়ে আছড়ে পড়বে উত্তরবঙ্গে, এবং সিপিএম এবং তাদের দোসর তৃণমূল এরা ধুলে মুছে সাফ হয়ে যাবে। মানুষের মুখে তাই দেখতে পাচ্ছি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি ভবানীপুরের একটি জনসভা থেকে বলেছেন যে সেঞ্চুরি হয়ে গিয়েছে প্রথম দফায়, দ্বিতীয় দফাতে ডবল সেঞ্চুরি হয়ে যাবে, শেষ পর্যন্ত আমরাই বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে পুনরায় বাংলার আসনে বসবো। কি বলবেন? না, গণতান্ত্রিক দেশ। এরপর যদি উনি বলেন যে প্রথম পর্যায়ে সেঞ্চুরি, দ্বিতীয় পর্যায়ে ডবল সেঞ্চুরি এবং ভোট গণনার পরে ট্রিপল সেঞ্চুরি, তাহলেও আপত্তির নেই। কিন্তু আসন সংখ্যা 294, তো ট্রিপল সেঞ্চুরির কোনো অপশান থাকছে না। দেখো, এত গরম পড়েছে, ভয়াবহ মানসিক চাপে রয়েছেন, উনি হার দেখতে পাচ্ছেন। ওনারই বীরভূমের বাঘ বলেছেন অনুব্রত যে প্রথম পর্যায়ে 10-15টা আসন পাবে। তো এইগুলো আতঙ্ক থেকে বলছে। দলটাকে তো চাঙ্গা রাখতে হবে ততদিন অবধি, নাহলে ওনার এই সাধের যে ভাইয়েরা বা দুধেল গাইরা বা ভূত প্রেতরা ওনারই ঘাড় মটকাবে। তো এই জন্য তো ওই টাইম, সময় কিনে নেওয়া, যতটুকু সময় কেনা যায়, এই সমস্ত বলে মানুষকে, ওনার দলের লোকদের মোটিভেট করছেন। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে। 4 তারিখে ভয়ঙ্কর খেলা হবে, তারপরে সবাই যেন সামলে থাকিস, জয় বাংলা। বাইক বাহিনীর এরকম সরাসরি সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের থ্রেট, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বাংলায় এখনও পর্যন্ত এই ভয়ের রাজনীতি যে চলছে আর কি, আগামী দিনে সেই সমস্ত কিছু কি আপনাদের সরকার আসলে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে? প্রথমত, নির্বাচনের সময় আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর যোগ্যতম অফিসারদের দায়িত্ব দিয়েছে। আমার কোনো সন্দেহ নেই তারা যথাযথভাবে এই কাজ করবেন, এবং সেটা দেখতেই পাবেন দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে। প্রথম পর্যায়ের নির্বাচনে দেখেছেন, দ্বিতীয় পর্যায়ে দেখবেন, 4 তারিখেও দেখবেন, হ্যাঁ খেলা হয়তো হবে, রেফারি বদলে যাবে। স্যার, দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক মুখোমুখি দক্ষিণ 24 পরগনাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবে আমরা যেটাকে জানি, আমি একটুখানি বলতে চাই অজয় পাল শর্মা, তাকে সরাসরি দায়িত্বে পাঠানো হলো। তিনি কি একদম, এবং তিনি এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে আর কি পরিচিত। তো এমন একজন জাদরেল অফিসারকে এই বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে পাঠানো, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, অজয় পাল শর্মাকে যতটুকু চিনি, এই যে এনকাউন্টার স্পেশালিস্ট ইত্যাদি এগুলো মিডিয়া নাম দেয়, কিন্তু অজয় পাল শর্মা অত্যন্ত দক্ষ, সৎ এবং কঠোর অফিসার। উনি জানেন আইন শৃঙ্খলাকে কিভাবে সংবিধানের শাসন মেনে নিয়ন্ত্রণ করা যায়, উনি সেটা করে দেখাবেন। তৃণমূল নেত্রীর আরও একটি হুঙ্কার, তিনি সরাসরি বললেন যে বাংলাতে সব কিছু নির্মূল করার পর এবারে দিল্লিতে খতম করব। কি বলবেন? এখন লোকে তো কালনেমির স্বপ্ন তো দেখার ব্যাপার, একটা গল্প রয়েছে। উনি স্বপ্ন দেখতেই পারেন, উনি কবি মানুষ, শিল্পী মানুষ। শিল্পী কবিরা স্বপ্ন দেখেন, সেটা বাস্তব হতে হবে তার কোনো প্রয়োজন নেই। তো ঠিক আছে, স্বপ্ন দেখছেন, বয়স্ক মহিলা, ভালো, এই বয়সে স্বপ্ন দেখা ভালো। আমি চটিচাটা পুলিশ, কিন্তু আমিও চাই বদল হোক, এক পুলিশ কর্তার মুখে এরকম একটি বক্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি বলতে চান? তারাও কি শেষ পর্যন্ত তারাও কি ফ্রাস্ট্রেটেড? আমি অন্তত কম করে 25 জন আইপিএস অফিসারকে চিনি যারা এই শব্দটাই বলে, কারণ আমি নিরন্তর টেলিভিশন চ্যানেলগুলোতে দলদাস, চটিচাটা পুলিশকে বলি, আইপিএসদের বলি।
এই যে জনা 25 অফিসার তারা অত্যন্ত উচ্চ পদে রয়েছে, অতি উচ্চ পদে রয়েছে, নাম তো বলা যাবে না, কিন্তু ওরাও বলে যে আমরা আপনার কথা প্রতিটা সত্যি কথা, কারণ ওনাদের সঙ্গে ব্যক্তিগত পরিসরে যখন বলি যে তোমরা রাগ করো না, বা বলে না, ব্যাপারটা হচ্ছে কি আপনি বলেন শুনি, বাড়িতে যাই, বাড়িতে বউ মেয়েরাও একই কথা বলে, কি করব, আমরা চাকরি করি। কিন্তু পুলিশের কোনো স্তরেই 10% শান্তনু সিনহা বিশ্বাসের মতো কিছু অপগণ্ড ছাড়া 10% ছাড়া 90% পুলিশ তারা চাইছে পরিবর্তন হোক, তারা আর পারছে না। স্যার, আপনাকে নিয়ে এর আগেও বহু বিতর্ক হয়েছে। সম্প্রতি আমরা দেখলাম রীতিমতো লিফলেট বিলি করে আপনার যে কাজ, সেই কর্মক্ষেত্র নিয়ে রীতিমতো কটাক্ষ সুরে বলা হয়েছে যে আপনি যা বলছেন সেগুলি মিথ্যে কথা বলেছেন, আপনি একজন ভুয়ো। এছাড়াও আরও বিভিন্ন রকমভাবে আপনাকে কটূক্তি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। আরেকটি সংযোজন করতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে শতরূপ বাবু, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন এবং বলেছেন জুহু বিচে নাকি মাছ মাংস অ্যালাউড নয়, এবং আপনার নাম উল্লেখ করে তিনি বলেছেন আপনিও এর বিরোধিতা করেছেন যে বিজেপি সরকার আসার পরে মাছ মাংস সমস্ত মহারাষ্ট্র থেকে ব্যান হয়ে গিয়েছে, বাংলার অবস্থাও বর্তমানে আগামী দিনে সেরকম যদি হয়, বিজেপি যদি আসে, শতরূপ বাবু বলেছেন তাই হতে পারে। তো বারবার আপনার উপরে এই সব বিতর্ক, কিভাবে দেখেন এগুলোকে? প্রথমত শতরূপ ঘোষের উদ্দেশ্যে বলি, শতরূপ ঘোষ মুম্বাইতে আমি যতদিন আছি একইবার মুম্বাইতে এসেছিল বছর দেড়েক আগে। তিনি কয়েকজন বিখ্যাত ব্যক্তির ইন্টারভিউ নিতে, কেন উনি তো আবার কখনো রাজনীতিবিদ, কখনো চলচ্চিত্র পরিচালক, সম্ভবত তরুণ মজুমদারের ওপর ডকুমেন্টারি করবেন বলে এসেছিলেন, এবং উনি তখন আমাকে কিছু কিছু সাহায্য চেয়েছিলেন, এবং গুলজার আরও এরকম কয়েকজনের ইন্টারভিউ নেবেন বলে, জাভেদ আখতার, তারা ওনাকে বাড়ির দরজা দিয়ে ঢুকতেও দেয়নি, এতই সে বিখ্যাত পরিচালক শতরূপ ঘোষ। শতরূপ ঘোষ জানে না আমি মুম্বাইতে আছি 22 বছর। মুম্বাইতে প্রথম থেকে এখন অবধি মুম্বাইতে জুহু বিচে মাছ মাংস বিক্রি হয় না। এমন নয় যে বিজেপি, এমন যদি নেহাতি মূর্খ, অবশ্য টিভি চ্যানেলে বসে সবই সর্বজ্ঞানী হয়ে যায়, মুম্বাইতে বা মহারাষ্ট্রে বিজেপি সরকার এসেছে, মুখ্যমন্ত্রী হয়েছে দেবেন্দ্র ফডনবিস, 6 মাস 1 বছর। ওরা যখন এসেছিল তখন একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী। তো এইগুলো তো জানা উচিত। আমি তো যতদূর জানি আশুতোষ কলেজ থেকে পড়াশোনা করেছে, আমি তো এতদিন ভাবতাম পড়াশোনা জানা ছেলে। আমি বিশ্বাস করি ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো জায়গাতে লোকে ননভেজ খায়, খেতেই পারে, বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের এইখানে অমিত শাহজির র্যালিতে আমাদের একটি মণ্ডলের ওরা বলল যে আমাদের কর্মীরা চাইছে একটু মাছ ভাত, কাতলা মাছের কালিয়া টালিয়া খেয়ে গেছে, আমার নিজেদের পয়সা। আমি সমস্ত রকম ননভেজ খাই। আমি মঙ্গলবার খাই না, শনিবার খাই না, কারণ আমি সনাতনী হিন্দু এবং আমি বজরংবলীর ভক্ত। সপ্তাহের 5 দিন আমি হার্ডকোর আমিষ আসি, আমি সমস্ত আমিষ খাই, আমি রান্না করি, এবং জানো মানে এটা সবাই জানে। এদের এখন ওই অবস্থা, এত দৈন্যতা মার্ক্সবাদ লেনিনবাদের, যে আমিষ নিরামিষ, আমার গোপ, আমার শার্ট, আমার টি শার্ট, আমার গাড়ির নাম্বার, এই নিয়ে চর্চা করে। মার্ক্সবাদ লেনিনবাদ এখন একটা শতরূপবাদ হয়ে রয়ে গেছে। ওদের আত্মার শুভকামনা করি। স্যার, আরএসএসের পক্ষ থেকেও বাংলাতে বিজেপির যে পরিমাণ বিপুল সাড়া পাওয়া যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে, এই বিষয়টাকে কতটা পজিটিভলি নেন? দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু রাজনৈতিক দল নয়, কিন্তু তাদের মানুষের কাছে যে পৌঁছানোর ক্ষমতা বিশ্বাসই করা যায় না। একই সঙ্গে শতবর্ষ করেছে দুটোই অর্গানাইজেশন, ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং আরএসএস। কমিউনিস্ট পার্টি মহাশূন্যে ভ্যানিশ, আর আরএসএস ভারতবর্ষের সবথেকে বড় সংগঠন। তারা যখন এটা বলছে আমাদেরও শুনতে ভালো লাগছে, কারণ তারা তাদের অ্যাক্সেসটা অনেক বেশি গ্রাসরুটে, তারা অনেক ভালো জানে, তাদের অনেক মানতে হবে, আমরা আশান্বিত। একদম
স্যার, আপনি শুরু করলেন যে বামফ্রন্ট এবং এই যে দোসর তৃণমূল এই বক্তব্যটি দিয়ে, তো সেক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের জনসভাতে যে বিশৃঙ্খলা হলো সেখানে সরাসরি অ্যাকিউজ করলেন পুলিশ এবং কমিশনকে। শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে তিনি দোষারোপ করলেন কি যে বাংলাতেও ইউপির মডেলের বুলডোজার নীতি চলবে। তো আপনি যে শুরু করলেন আর কি ওই মন্তব্যটা, সেটা এটাকে কতটা মানে কি বলবো সাপোর্ট করছি আর কি আপনার এই মন্তব্যটা? একটা হিন্দি সিনেমার ডায়লগ আছে, সম্ভবত সঞ্জয় দত্তের সিনেমা EMI, লোন লিয়া হ্যায় তো চুকানা তো পড়েগা। এখন এই উত্তরপাড়াতে মীনাক্ষী মুখার্জির, আমি নাম নেই না কিন্তু এখানে নিতে হলো না, পোস্টার তো ওরই নামের ছেয়ে রয়েছে, বড় বড় পোস্টার, নিচে লেখা রয়েছে প্রচারিত CPIML লিবারেশন। যেই লিবারেশন ওনার হয়ে প্রচার করছে বা ওনাকে স্পন্সর করছে, সেই লিবারেশনের সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য বলছেন যে তৃণমূলকে ভোট দিন বিজেপিকে ঠেকাতে। তো বুঝতে পারছেন যে এই আঁতাত বলুন, সম্বন্ধ বলুন, গভীর সম্পর্ক। এই গভীরতা বাংলার মানুষ ধরে ফেলেছে, গভীরতা বাংলার মানুষ মেপে নিয়েছে, এর জবাব দেবে। স্যার, সর্বশেষ প্রশ্ন থাকছে এটি, আপনি অঙ্গীকারবদ্ধ যে আপনি অঙ্গীকার করেছিলেন যে উত্তরপাড়াতে জিতে আসার পর এই যে এই গোটা অঞ্চলে যত সিন্ডিকেট রাজ আছে, যত দালালদারি আছে, সমস্ত কিছু আপনি শেষ করে দেবেন এবং একদম সামনে নির্বাচন, উত্তরপাড়ার যে সাধারণ ভোটাররা আছেন তাদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইবেন স্যার? দেখুন, আইন শৃঙ্খলা, সুশাসন এখানে শুরু করা, ফিরিয়ে আনা, ওটা আমার প্রথম দায়িত্ব। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, মহিলাদের উত্ত্যক্ত করা, নারী সুরক্ষা, এটা আমার সব থেকে বড় প্রায়োরিটি। আর এই কাজটা আমি 5 তারিখ থেকেই শুরু করব। আমি জানি না মানুষের আশীর্বাদে যদি বিধায়ক হই নির্বাচিত, তারপরে কবে শপথ নেব সেটা পরের ব্যাপার। শপথ নেওয়া তো হতো 4 দিন পরে, সার্টিফিকেটটা পেয়ে গেলে পরের দিন থেকেই আমার কাজ শুরু হবে এই 4টে ব্যাপার নিয়ে। এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমি লড়ব। বেআইনি জমি ভরাট করা, পুকুর ভরাট করা, তোলাবাজি, এই ছোট ছোট ব্যবসাদারদের থেকে, অটো রিক্সাওয়ালা থেকে সবজি মাছ বিক্রেতা, তোলাবাজি আমি হাত ঘুরিয়ে ভেঙে দেবো। এতে যদি এরা আমার বিরুদ্ধে প্রচার করতে চায় করুক, আমার কিছু আসে যায় না। যেটা বলেছেন অমিত শাহজি উল্টো লটকে দেবেন অপরাধীদের, আমি বলেছি হাত ভেঙে গুড়িয়ে দেবো। যদি উত্তরপাড়ায় কোনো মহিলা বা কন্যার দিকে, আমাদের বোনের দিকে কোনো তোলামূল হোক, আর সে যে মূলই হোক, সে যদি হাত বাড়ায় বা ইশারা করে বা কোনো রকম নোংরামো করার চেষ্টা করে, সে আমার দলের হলেও আমি হাত ভেঙে গুড়িয়ে দেবো। আইনের মধ্যে থেকেই যা করার করব। ধন্যবাদ। প্রথমে একটা এলিগেশন ছিল, এরা পার্ট বাই পার্ট, আমি নাকি NSGর নই। সেখানে সেদিন আমি বলেছিলাম, আমি আবার রিপিট করছি, আমি অন্তত গোটা 6-1 নাম আপনাদের সামনে বলে দিচ্ছি, যারা বলতে পারবেন যে আমি NSGতে ছিলাম কি না, আমার কি ভূমিকা ছিল ইত্যাদি। আমি জানি না আপনারা ওই ভদ্রলোকদের সঙ্গে এগুলো চেক করতে পারবেন কিনা বা কথা বলতে পারবেন কিনা এই ব্যাপারে, যারা জানেন। এবং এই রাহুলকে একটু ডাকতে বলছি, ওয়্যার ইজ হি? সো না, আমার পাশে বসিয়ে করলে ভালো হতো। এনিওয়ে, সো ব্যাপারটা হচ্ছে যে প্রথম ব্যক্তি ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, ভারতরত্ন লালকৃষ্ণ আডবাণী। ওনার সঙ্গে আমি ওনার সিকিউরিটি লিয়াজো অফিসার ছিলাম। তারপর উনি যখন ডেপুটি প্রাইম মিনিস্টার হয়ে যান গৃহমন্ত্রী থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, তখনও আমি ওনার সঙ্গে কাজ করেছি। 1। 2 নম্বর, আপনারা নিশ্চয়ই কনফার্ম করতে পারবেন ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল স্যারের কাছ থেকে যে আমি কে কী। 3য়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, উনি জানেন এবং আপনারা দেখেওছেন, আপনারা জানেন যে যেদিন অমিত শাহজির এখানে র্যালি ছিল, উনি প্রকাশ্যে তো বলেছেন, আপনারা দেখেছেন, দীপাঞ্জন দা আপ আইয়ে, এবং উনি আমাকে দীপাঞ্জন দা করেই বলেন। অবভিয়াসলি বয়সের জন্য নয়, যেহেতু বাঙালিদের দা বলেন।
উনি আমাকে কত বছর ধরে চেনেন, কিরমভাবে চেনেন, ওনার কাছ থেকেও কনফার্ম করে নিতে পারবেন। তৃতীয় নাম বেশ ইন্টারেস্টিং, 3টে নাম, 3, 4, 5 বাংলার লোক, এবং চট করে আপনারা কন্ট্যাক্টও করে ফেলবেন। একজনের নাম মদন মিত্র, একজনের নাম অতীন ঘোষ, এবং আরেকজনের নামটা তো খুবই ভালো, এবং যারাই আমার ব্যাপারে কুৎসা রটাচ্ছে তৃণমূলের যদি হয়ে থাকে আমি জানি না, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই তিনজন বিশেষ করে আমাকে এই জন্য জানেন যে একটা সময় দিল্লিতে যখন মনিন্দরজিৎ সিং বিট্টা ছিলেন ইন্ডিয়ান ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট নরসিমা রাওয়ের আমলে 1994-95 সালে, তখন মমতা ব্যানার্জি বাংলার যুব কংগ্রেস প্রেসিডেন্ট। উনি মাঝে মাঝেই দিল্লিতে আসতেন। দীর্ঘদিন জানেন যে দীপাঞ্জন এনএসজিতে ছিলেন কি না, কারেক্ট? এবং আমি কিছু ডকুমেন্টও আপনাদের দেব আমি এনএসজিতে ছিলাম কি না। এবং উনি আমার আইনজীবী, উনি আমরা যে কিছু আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি সেটার ব্যাপারে উনি আমার আইনজীবী রাহুল সরকার, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, উনি এখন আপনার সামনে এই আইনের ব্যবস্থাটা বলবেন। ওভার টু ইউ রাহুল। শুরু ছিল তৃণমূল এবং সিপিএমের তরফ থেকে যে উনি RNAWতে পোস্টেড ছিলেন কিনা এবং সেটাকে ব্যবহার করা এনএসজিতেও ছিলাম, এনএসজিতেও ছিলেন কিনা, সেটা ওনার পার্সোনাল ক্রেডেনশিয়াল, উনি সেখানে ছিলেন কি ছিলেন না সেটা আমরা কোর্টে অবশ্যই জানাবো। এবং সেখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওনাকে নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এনএসজি কমান্ডার, এটা জানতে হবে যে উনি এনএসজি গেছেন ভারত মায়ের সেবা করার জন্য, চলাকালীন এটা ডিসইনভেস্টিগেশন করে দিচ্ছে একটা একদম মিথ্যে কথা বলে, ওনার ক্রেডেনশিয়াল পার্সোনাল ক্রেডেনশিয়ালটাকে মিথ্যে একটা প্ররোচনা দিয়ে মিথ্যে কথা বলে পাবলিকেশন হাউসগুলোকে ইউজ করে বিভিন্ন রকমভাবে মিথ্যে প্ররোচনা তার রাজনৈতিকভাবে তার ফায়দা তোলার চেষ্টা করা হয়েছে। এবং সেটা নিয়ে আমরা আমাদের রিসার্চ ওয়ার্ক যা কাজ করা করেছে, আমাদের টিম যা কাজ করা করেছে, আজকে 5টার পরে আমরা যা ব্যবস্থা গ্রহণ করার করব সেটা পাবলিকেশন হাউসের এগেনস্টে হোক, যারা করেছে প্রত্যেকের, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল ইন নেচার। এবং যেখানে আইনের যা আমাদের রিলিফ আছে সেই রিলিফ আমরা আইনের তরফ থেকে নেব। দেখুন, আমি আইনজীবী, আমি ডিরেক্টলি আমি ইলেকট্রাল প্রচারের মধ্যে কোনো কথা বলবো না। আইন আমাকে যেইটুকু যা আমাকে ডকুমেন্টারি এভিডেন্স দেবে তার উপর আমি যা করার করব। দেখুন, আমি আরেকটা বলে দিই, আজকেও কিছু মানে বিভিন্ন বাড়ির থেকে শুনেছি বেনামা প্যামফ্লেট বেরিয়েছে সেম প্রশ্ন নিয়ে আজকে। এটার বিরুদ্ধেও আজকেই আমাদের এই প্রেস কনফারেন্স শেষ হলেই আমরা এফআইআর করব, আজকেই করবো আমরা। এটা পুলিশের খুঁজে বার করার দায়িত্ব। আমি কী করে বলবো? দেখুন, আমি বলেছি যদি আমার বিরোধীরা সিপিএম তৃণমূল করে থাকে সেটা এই পোস্টারে, বাট আমি যেটা বলি আমি সেটা বলি, আমার বিরুদ্ধে আমি এনএসজিতে ছিলাম কিনা, আমি রয়ে ছিলাম কিনা, এবার এই সমস্ত যে প্রশ্ন তুলেছিল দুজন ভদ্রলোক একটি ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে তুলেছিল, সেই দুজন ভদ্রলোকের নামে আমি শুনেছি ওনারা নাকি সিআরপিএফের সাসপেন্ডেড হাওলদার। এতে নিশ্চিত সেই চ্যানেলের বিরুদ্ধে আমরা মামলা করছি কলকাতায় এবং মুম্বাইয়ে, 2 হাইকোর্টে 5 কোটি টাকার ডিফামেশন কোর্ট, 5 কোটি টাকা কলকাতা হাইকোর্ট, 5 কোটি টাকা আমরা মুম্বাই হাইকোর্ট। এবং ওই চ্যানেলটি এবং ওই ভদ্র মহোদয় দুজনকে আমি বুঝিয়ে দেব আইন অনুযায়ী যে আমি কি ছিলাম, কি করতে পারি, সেটা আমি বুঝি, এতে কোনো সন্দেহের জায়গা নেই। আমি সিপিএম তৃণমূলকে সরাসরি এই জন্য বলছি না, কারণ ওরা তো আর সিপিএম বা তৃণমূল দ্বারা প্রচারিত লেখেননি, বলতে পারছি না। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ওদের যে মোডাস অপারেন্ডি, সরাসরি তো আমি প্রশ্ন তুলছি উন্নয়ন নিয়ে, আমি প্রশ্ন তুলছি নারী সুরক্ষা নিয়ে, আমি প্রশ্ন তুলছি রাজনৈতিক ভয়ঙ্কর দ্বিচারিতাকে নিয়ে, আমি প্রশ্ন তুলছি সিপিএমের যে আদর্শ বা নীতি যেটা ক্ষণে ক্ষণে পাল্টে যায়, যারা আমাদের বলে বিজেপি আর তৃণমূল সেটিং, তারা সিপিএমের তৃণমূলের সঙ্গে কীরমভাবে সেটিং করছে সেই নিয়ে মানুষের কাছে যাচ্ছে, ওরা এক্সপোজ হচ্ছে। ওনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমার যে প্রতিদ্বন্দ্বী ওনাদের যে প্রার্থী, তিনি অভয়া কেস নিয়ে কি করেছেন,
কীরকমভাবে সিপিএম সরাসরি ডাইলুট করেছে এই কেসটা, সেটা অভয়ের মা বলছেন প্রকাশ্যে। এগুলো নিয়ে আমি মানুষের কাছে পৌঁছাচ্ছি। এদের যেটাকে হিন্দিতে বলে ভান্ডা ফোড় দেনা বা মুখোশ সরিয়ে দেওয়া, তার বিরুদ্ধে কিছু না বলতে পারে আমার কেন গোফ আছে, আমি কেন, আপনারা জানেন ওই তৃণমূলের প্রার্থী, হ্যাঁ হ্যাঁ তৃণমূলের প্রার্থী বলেছিলেন যে আমার পা নিয়েও বলা হয়েছিল যে তৃণমূল প্রার্থী নাকি, যে আমি খোড়া, আমাকে একটা পা খোড়া আর একটা পা খোড়া করে দিয়ে আমাকে গর্তে ঢুকিয়ে দেবে। খুব ভালো কথা, এগুলো বলেছেন। এটা যে যার রুচি সভ্যতা, যে রাজনৈতিক দলটা করেন তার উনি প্রতিনিধি হিসাবে এগুলো বলবেন, আমার ওতে কোনো আপত্তি নেই, বলুন। তো আমার গাড়ির নাম্বার, আমি নিজের গাড়িতে ঘুরি, আমি পার্টির গাড়িতে ঘুরি না, আমি ভবিষ্যতেও সরকারি গাড়ি নেব না, আমার কোনো সিকিউরিটি নেই, আমি ভবিষ্যতেও নেব না, আমি লিখে দিয়েছি পুলিশকে যে আমার দরকার নেই। এইগুলো ওদের ইস্যু, ওদের একটাও, কিন্তু আমি যে প্রশ্নগুলো তুলছি একটারও ইস্যু দিতে পারছে না। সো এই ইস্যুগুলো নিয়ে ওনারা লড়ে থাকুক, লড়ে যান, এবং মেঘনাদ হয়ে লড়ছেন তো লড়ুন, কিন্তু যে মেঘের আড়াল থেকে বান মারছেন সেই মেঘদের আমি জেল খাটিয়ে ছাড়বো, এটা আমার প্রতিজ্ঞা।